আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা আছো, তোমরা রিসেন্টলি হয়তো সেকেন্ড ইয়ারে উঠেছো, আবার হয়তো অনেকে উঠোনি, খুব শীঘ্রই উঠবা। তোমাদের জন্য এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে পুরা টাইমটা গ্রামার পড়বা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো যে তোমাদের এইচএসসি 26 ব্যাচের প্রথমত মনে রাখবে যে তোমাদের কোনো শর্ট সিলেবাস নাই। এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 24 ব্যাচ, 23 ব্যাচ, এরা কিন্তু সবাই শর্ট সিলেবাস পেয়েছে, কিন্তু তোমাদের জন্য ফুল সিলেবাস। এজন্য তোমাদের গ্রামাটিক্যাল টপিক হচ্ছে মোট 60 মার্কস, আর বাকি রাইটিংয়ের জন্য হচ্ছে 40 মার্কস। মোট হলো 100 মার্কের পরীক্ষা। তো এখন তোমাদের গ্রামাটিক্যাল টপিকগুলো কি কি থাকবে সেটা সম্পর্কে তোমাদের এখনই ধারণা নেওয়া দরকার। তোমরা হয়তো কোথাও এগুলো বিষয় পড়েছো বা নাও পড়ে থাকতে পারো। তো এখানে দেখো যে মোট তোমাদের 12টা গ্রামাটিক্যাল টপিক আছে, এখানে 8টা আছে, ওদিকে 8টা আছে, মোট 12টা গ্রামাটিক্যাল টপিক। এই 12টা গ্রামাটিক্যাল টপিক খুব ভালো করে প্রচুর প্র্যাকটিস করতে হবে। গ্রামারের বিষয়টা প্রচুর প্র্যাকটিস এবং বাংলা অর্থ বুঝে প্র্যাকটিস করবা। কখনো রুলস ফলো করে প্র্যাকটিস করতে যাবা না তোমরা। অবশ্যই কিভাবে করবা, সেটা হচ্ছে বাংলা অর্থ বুঝে নিজের মাতৃভাষায় যেভাবে চিন্তা করো সেভাবে সলভ করার চেষ্টা করবা। এটাই তোমার জন্য সব থেকে বেশি বেনিফিট বয়ে নিয়ে আসবে। তাহলে মোট দেখো 1 থেকে 12 পর্যন্ত হলো তোমাদের গ্রামাটিক্যাল টপিক, এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 5, 5 12 60। এবং এর মধ্যে অনেকগুলো টপিক তোমরা এসএসসিতে পড়েছো, যেহেতু তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছো। এসএসসিতেও অনেকগুলো টপিকই ছিল, যেমন এসএসসিতে আর্টিকেল ছিল, এসএসসিতে প্রিপোজিশন ছিল, এসএসসিতে রাইট ফর্ম অফ ভার্ব ছিল, হয়তো প্যাটার্নটা ভিন্ন ছিল। রাইট ফর্ম অফ ভার্ব এসএসসিতে কী ছিল, তোমাদের বক্সে দেওয়া ছিল, সেগুলো থেকে আইডেন্টিফাই করে সঠিক শব্দটার সঠিক ফর্ম বসাতে হতো। কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটা অনেক সহজ, তোমাদের পাশে ব্র্যাকেটে শব্দ দেওয়া থাকবে, যা শুধু ওটা সেটা সঠিক ফর্মটা ব্যবহার করবা, ক্লিয়ার। এরপর কমপ্লিটিং সেন্টেন্স, এটাও তোমাদের এসএসসিতে ছিল। ন্যারেশন, এটাও এসএসসিতে ছিল। চেঞ্জিং সেন্টেন্স, এটাও তোমাদের এসএসসি সিলেবাসে পেয়েছো। মডিফায়ার্স টপিকটা তোমাদের জন্য নতুন, তাহলে নতুন হচ্ছে যে এটা আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে প্রোনাউন রেফারেন্স, এই টপিকটাও তোমাদের জন্য একদম সম্পূর্ণ নতুন। এরপরে সিনোনিম অ্যান্টোনিম, হয়তো সিনোনিম অ্যান্টোনিম পার্শালি পড়েছো তোমরা এমসিকিউ এর জন্য, কিন্তু সেটা সেভাবে সরাসরি পড়োনি। আর কানেক্টরস তোমরা এসএসসিতে পড়েছো, 5 মার্ক ছিল, 5টা করে শূন্যস্থান থাকতো। এই টপিকটাই তোমাদের জন্য অন্যতম কঠিন একটা টপিক। আর এরপরে 12 নম্বর হলো পাংচুয়েশন কিংবা ক্যাপিটালাইজেশন। তো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এই টপিকটা একদমই সহজ, 2টা-4টা প্র্যাকটিস করলে মোটামুটি আইডিয়া পেয়ে যাওয়া যায়। এরপরে দেখো রাইটিং অংশগুলো আমি এটা ডিভাইড করে দিচ্ছি, এই যেখানে রাইটিং অংশ হচ্ছে অ্যাপ্লিকেশন, আবার কখনো ইমেল থাকে, ফর্মাল ইমেল, অর্থাৎ ফর্মাল লেটার বা ফর্মাল ইমেলকে এটাকে আমরা অ্যাপ্লিকেশন বলতে পারি। এরপরে 14 নম্বরে হচ্ছে রিপোর্ট রাইটিং, তোমাদের যে নিউজ পেপারগুলোতে রিপোর্ট লিখে বা বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন ঘটনা, বিভিন্ন নিউজ পাবলিশ হয়, সেই জিনিসগুলো রিপোর্ট রাইটিং। আর এরপরে 15 নম্বরে প্যারাগ্রাফ, এটা এসএসসিতে যা পড়েছে ওটাই। আর লাস্টে রয়েছে কম্পোজিশন বা এসএসএ, কম্পোজিশন অথবা এসে। তো এই টপিকটা রচনা লেখা, যেটা এটাও তোমাদের এসএসসিতে ছিল। তাহলে দেখো যে মোটা দাগে তোমাদের প্রায় সবগুলো টপিকই তোমাদের এসএসসিতে ছিল। কিছু টপিক যেগুলো বাইরের, এগুলো একটু ভালো করে প্রস্তুতি নিতে হবে। তাহলে এখন কথা হলো, তবে তোমাদের এসএসসি লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশটা একটু কঠিন আছে। কেন? তাহলে যদি তোমরা বলো যে সবগুলো টপিক আমরা যেহেতু অনেকগুলোই পড়েছি, তাহলে ইন্টারমিডিয়েট কেন কঠিন? কঠিনটা হচ্ছে ভাষার ডিফিকাল্টি, দ্য লেভেল অফ ডিফিকাল্টি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমরা হয়তো এসএসসিতে খুব সহজ সহজ বাক্য পড়েছো, যে জিনিসগুলো এখন ইন্টারমিডিয়েটে পাবা না, একটু বড় বড় বাক্য, একটু লেংথি বাক্য, একটু অ্যাডভান্স লেভেলের বাক্য। এজন্য তোমাদের কোয়েশ্চেন সলভ করার জন্য সর্বপ্রথম 3টা জিনিস মনে রাখতে হবে। 3টা। প্রথম হলো গ্রামারের একটা জ্ঞান থাকা লাগবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে, 1। দ্বিতীয় হচ্ছে তোমাদের ভোকাবুলারি পর্যাপ্ত জানতে হবে। এজন্য ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপারে যে বোর্ড বইটা পড়েছো, বোর্ড বইয়ের যে প্যাসেজগুলো আছে, সেগুলো খুব ভালো করে অর্থ সহকারে, ভোকাবুলারি সহকারে এবং সেন্টেন্সের মিনিংগুলো, প্যাটার্নগুলো খেয়াল করতে হবে যে কীভাবে বোর্ড বই লেখা হয়েছে, সেন্টেন্সগুলো কীভাবে কনস্ট্রাকশন করা হয়েছে, ওভাবে তোমাদেরকে ইমিটেশন করতে হবে। ইউ হ্যাভ টু ইমিটেট থিংস দ্যাট ইউ উইল ন্যাচারালি গেইন, এটা করবা। এটা গেল ইমিটেশন করতে হবে, তাহলে তোমাদের জন্য ওই জিনিসগুলো ফলো করতে হবে। ভোকাবুলারি, তাহলে 1 নম্বর হলো পার্টস অফ স্পিচ সম্পর্কে ইন ডেপথ নলেজ থাকতে হবে। এরপরে ভোকাবুলারি জানতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা হয়তো এসএসসি লেভেলের রাইটিংগুলো তোমরা মুখস্থ করেছো। আমি তো দেখেছি যে অনেক পড়ানোর সময় যে অনেক ভালো ভালো স্টুডেন্ট, যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, ওরা মুখস্থ করে। তো মুখস্থ করতে গিয়ে কী হয়, যে ওদের যে মেধার যে ক্রিয়েটিভ অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই জিনিসটা কিন্তু কমে যায়।
এজন্য তোমাদের অবশ্যই কী করতে হবে, বানিয়ে লেখা শিখতে হবে, নিজে মানে ব্রেন দিয়ে চিন্তা করতে হবে এবং সেই বাক্যগুলো বাংলায় চিন্তা করবে, ইংলিশে প্রডিউস করবা। এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে তিনটা জিনিস যদি মনে রাখো, এবং সবসময় মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস। বাক্যের মিনিং বুঝতে হবে। বাক্যের মিনিং বুঝলে দেখবে 90% গ্রামার এমনি সলভ হয়ে যাবে, তোমার রুলস পড়া লাগবে না। তুমি বাংলা মিনিং বুঝতে পারলে রুলস পড়া লাগবে না, বাংলা মিনিং দিয়েই তোমার কোয়েশ্চেনগুলো সলভ করা যাবে। আমি এভাবেই স্টুডেন্টদের পড়াই, যাতে করে বাংলা মিনিং দিয়ে কোয়েশ্চেনগুলো যা শুধু বাংলায় কীভাবে চিন্তা করি ওটা ইংলিশ কী হবে এভাবে সলভ করে কোয়েশ্চেনগুলো ইজিলি হয়, এবং এটা ন্যাচারাল প্রসেস। আর মুখস্থ করে বা রুলসগুলো অ্যাপ্লাই করে ওভাবে সেভাবে খুব একটা বেনিফিট পাবে না। এজন্য অর্থ বোঝার উপরে জোর দিতে হবে, বাক্যগুলো বুঝতে হবে। তাহলে টপিকগুলো দেখো, ইউজ অফ আর্টিকেলস, ইউজ অফ প্রিপোজিশনস, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এগুলো প্রত্যেকটা শূন্যস্থান বেস, তোমাদের কিছু দেওয়া থাকবে, আর্টিকেল কোনো কিছু দেওয়া থাকবে না, প্রিপোজিশনও দেওয়া থাকবে না, তোমাদের নিজের মতো শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটা হলো বিশেষ কিছু শব্দ, যেমন ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি শব্দগুলো তোমাদের বক্সে দেওয়া থাকবে, 10টা পূরণ করতে হবে। এটা খুবই সহজ টপিক। এরপর রাইট ফর্ম অফ ভার্ব, যেটা বললাম যে তোমাদের ব্র্যাকেটে দেওয়া থাকবে, সেটা আইডেন্টিফাই করার অনেক সহজ। কমপ্লিটিং সেন্টেন্স, এটার জন্য বিশেষ কিছু নিয়ম জানলে এবং বাংলা অর্থ বুঝলে অনেকগুলো সহজ হয়। এরপরে ন্যারেশন আছে, এটাকে স্পিচও বলা হয়। তো ন্যারেশন জিনিসটা এসএসসিতে পড়েছো, যার শুধু এবার একটু রিভাইজ করে নেবা, হয়ে যাবে। চেঞ্জিং সেন্টেন্স, এগুলো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ডিগ্রি, ভয়েস, এই জিনিসগুলো প্র্যাকটিসের উপরে থাকতে হবে। মডিফায়ার্স আছে, মডিফায়ার্সের জন্য বিস্তারিত পার্টস অফ স্পিচ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকলে মডিফায়ার তোমাকে অনেক ভোগাবে। এই জিনিসটা আগে থেকে ফোকাস করবে, কয়েকটা জিনিস যেগুলো স্টার চিহ্ন দিয়েছি। এরপরে দেখো প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন সম্পর্কে জানো যে ব্যক্তির পরিবর্তে, পুরুষের পরিবর্তে হি, মেয়েদের পরিবর্তে শি, তারপরে হচ্ছে অনেকগুলো বোঝালে দে, একটা বস্তু বোঝালে ইট ইত্যাদি। তো এরকম একটা তোমাদের একটা প্যারা দেওয়া থাকবে যেগুলোতে প্রোনাউনের ব্যবহারটা ভুল আসবে। হয়তো একটা মেয়ের নাম দেওয়া আছে কিন্তু তার পরিবর্তে প্রোনাউন দেখা যাচ্ছে হি দেওয়া আছে, তখন তোমরা সেগুলো কারেকশন করে শি লিখতে হবে। এটাকে রিরাইট দ্য প্যাসেজ অর দ্য সেন্টেন্সেস ইউজিং কারেক্ট প্রোনাউন রেফারেন্স, এটা। এরপরে সিনোনিম অ্যান্টোনিম, এই যে তোমরা যদি ইংলিশ ফর টুডে বোর্ড বইটা ভালো করে পড়ো তাহলেই সিনোনিম অ্যান্টোনিমটা হয়ে যাবে। এজন্য অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে এটার জন্য কি করবে, এটার জন্য আলাদা কিছু প্রস্তুতি দরকার নেই, যা শুধু ফোকাস দিয়ে পড়বা। এরপরে কানেক্টরস, কানেক্টরসের জন্য কানেক্টরসে কোনো রুলস অ্যাপ্লাই করে না। কানেক্টরস এটাকে লিঙ্কার্সও বলা হয়, কানেক্টরসে অনেক সময় লিঙ্কার্সও বলা হয়। এগুলো যা শুধু কিছু শব্দ আছে, বিশেষ কিছু শব্দ, হাউএভার, মোর ওভার, নট অনলি দ্যাট, তারপরে হচ্ছে অলসো ইত্যাদি শব্দগুলো ভালো করে অর্থ বুঝে, যা শুধু একটা প্যাসেজের মতো দেওয়া থাকবে তোমাদের একটা প্যারাগ্রাফ, সেটা 10টা শূন্যস্থান থাকবে, পূরণ করে নেবা। আর লাস্টে রয়েছে পাংচুয়েশন, এটা এসএসসি পড়েছো, যা শুধু 2-4টা কয়েকটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে সবসময় বিগত সালের কোয়েশ্চেনগুলো, প্যাটার্নগুলো ফলো করবা, তাহলেই তোমাদের প্রস্তুতি কমপ্লিট। অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের জন্য আমরা লেকচার শিট দিই, সেগুলোতে সুন্দর করে কিছু ফরম্যাট তৈরি করে দিয়ে আছে, বা কীভাবে লিখতে হবে কয়েকটা নমুনা দিয়ে আছে, ওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এর জন্য একটা টাইটেল দিতে হবে। আর এরপর প্যারাগ্রাফ, আর হচ্ছে কম্পোজিশন। মনে রাখবে যে প্যারাগ্রাফ হচ্ছে একটা প্যারা, আর কম্পোজিশন হচ্ছে সেভারাল প্যারাস, মানে আরও কয়েকটা প্যারা। তাহলে প্যারাগ্রাফে একটাই প্যারা থাকবে, কখনো ডিভাইড করে লেখা যাবে না। আর কম্পোজিশন অথবা এসে, এটাতে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকবে, প্রথম প্যারাগ্রাফটা, আর লাস্টের প্যারাগ্রাফটা হবে কনক্লুশন, আর মাঝখানে 4টা বা 5টা বডি প্যারাগ্রাফ থাকবে। তো এইভাবে যদি প্যারাগ্রাফ আর কম্পোজিশন বা এসে, আর প্যারাগ্রাফের থেকে কম্পোজিশনের লেংথটা অনেক বড় হবে। প্যারাগ্রাফ যদি 2 পৃষ্ঠা লেখো, কম্পোজিশন তোমরা 4 পৃষ্ঠা লিখবা, 3.5 পৃষ্ঠা লিখবা। তো এভাবে লিখবা এবং লেখার কোয়ালিটি ভালো থাকলেই হবে। এজন্য সবার প্রথমে যেটা বললাম, ফ্রি হ্যান্ড রাইটিং, ভোকাবুলারি এবং পার্টস অফ স্পিচ, এই 3টা সম্পর্কে যথেষ্ট ধারণা থাকলে তোমরা ইজিলি এইচএসসি সেকেন্ড পেপারে অনায়াসে প্লাস তুলতে পারবা। তো তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।